আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শারীরিক অবস্থার কারণেই বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তবে বিমান সহ সার্বিক প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা পরামর্শ দিলেই তাকে বিদেশ নেওয়া হবে। শনিবার বিকেলে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি সব কথা জানান। খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান তার। আরও জানাচ্ছেন এয়ার বাদল। গেল 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCUতে। সেখানেই তার চিকিৎসা চলছে। তিনবারের এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়। লন্ডনে নিতে ঢাকায় এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শাশুড়ির কাছে হাসপাতালে গিয়ে নিজেই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা তদারকি করছেন তিনি। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকরা একযোগে নিরলসভাবে কাজ করছেন। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। খালেদা জিয়াকে নিয়ে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। যে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এর আগে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এখন আসছে না বলে জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো আছে কিনা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে যোগাযোগ করা হবে। গণমাধ্যমকে তিনি একথা জানান। কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে না, আমাদের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার ফ্লাই করার জন্য হেলথ ফিটনেস যেটা প্রয়োজন আছে ওটা অর্জন হলে আমরা মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কাতার এয়ারওয়েজের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে বলবো। AR বাদল, RTV, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি জানেন শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, পুরো বাংলাদেশ সহ বিশ্ববাসীর চোখ কিন্তু এখন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য আমাদের হাতে নেই। গতকাল ডাক্তার AZM জাহিদ যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল অবস্থায় আছেন এবং ওনার স্বাস্থ্য যদি উন্নতির দিকে যায়, অর্থাৎ বিদেশে ভ্রমণের জন্য যদি ডাক্তার মেডিকেল বোর্ড মনে করেন যে উপযুক্ত, তাহলেই ওনাকে দেশের বাইরে নেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন আমাদেরকে। তবে আমরা নতুন একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। জার্মানির FAI সিভিল অ্যাভিয়েশন ওনারা একটা তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যে ওনারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে কিন্তু একটা আবেদন করেছেন আগামী মঙ্গলবার নাগাদ একটা এয়ার অ্যাম্বুলেন্স যাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন এই মর্মে। তবে সেই বিমানটিতে করে বেগম খালেদা জিয়াকেই আসলে যুক্তরাজ্যে নেওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ওইভাবে জানানো হয়নি বা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে অনেকে ধারণা
ধারণা করছেন জার্মানির যে বিমান এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছেন সেটিতে করেই আগামী 10 তারিখ নাগাদ বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নেওয়া হতে পারে। কারণ আপনারা জানেন যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার একটা কথা চলছিল, কিন্তু যেহেতু কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না, কারিগরি ত্রুটির কথা জানিয়েছে বিএনপির পক্ষ থেকে, সেক্ষেত্রে কিন্তু জার্মানি থেকে একটা বিমান এসে এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাবে, এমনটাই এই তথ্য আমরা পেয়েছিলাম। যেহেতু জার্মানির FAI সিভিল এভিয়েশন যে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি চেয়েছে, সেহেতু অনেকেই ধারণা করছেন সেই বিমানে করেই বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে। আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যদি আপনাকে বলতে চাই, তাহলে বেগম খালেদা জিয়া শরীরের অবস্থা এখনও সেই আগের মতোই অপরিবর্তনীয় অবস্থায় আছে, যেটা হচ্ছে ডাক্তার AZM জাহিদ হোসেন গতকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। সিনথিয়া, এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ ছিল এটাই। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা 114 জনের পরিচয় শনাক্তে তাদের লাশ তোলা হবে। রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাদের লাশগুলো তোলার পর DNA নমুনা সংগ্রহ করা হবে। সকাল থেকে রায়েরবাজার কবরস্থানে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও DNA নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। শহীদদের লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ নিয়ে সংবাদ ব্রিফিং করবেন CIDর প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। এছাড়াও সেখানে উপস্থিত আছেন ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফনরিব্রাইডার। রায়বাজার কবরস্থান থেকে জুলাই শহীদের মরদেহ উত্তোলনে আগে ব্রিফিং করছেন CIDর প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপারেশনকে লিড দেওয়ার মতো অভিজ্ঞতা ওনার আছে। আমরা অনেকে নিয়ে এসেছি, হিউম্যান রাইটস অফিস আমাদেরকে এই কাজে সহায়তা করছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি, যারা আনাসের মতো রক্ত দিয়ে কিন্তু এই দেশকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিনথিয়া শুনছিলেন, এখানে CID প্রধান ব্রিফিং করছিলেন এবং তিনি জানালেন যে আজকে থেকে শুরু হবে এই মরদেহ উত্তোলন এবং এটি ঠিক কয়দিন লাগবে সেটি তারা বলতে পারছেন না। DNA এখানে তারা সংরক্ষণ করবেন এবং যদি কারো স্বজন হারিয়ে যেয়ে থাকে তারা CIDতে আবেদন করতে পারেন এবং তাদেরকে তাদের স্বজন ফিরিয়ে নেওয়ার জন্য তাহলে তারা এই তাদের সাথে ক্রস ম্যাচিং করে DNA পরীক্ষা করে তাদেরকে ফিরিয়ে দিবেন। এবং এখন পর্যন্ত 10 জনের নিখোঁজের আবেদন পেয়েছে CID সরকারের পক্ষ থেকে। যারা স্বজন হারিয়েছে তারা সরকারের কাছে আবেদন করেছিল, সেই প্রেক্ষিতে এই 10 জনের আবেদন পড়েছে এবং 114 জনের কথা বলা হচ্ছে। এটি কিছু কম বেশি হতে পারে। এখন যেহেতু আজকে লাশ উত্তোলন শুরু হচ্ছে, এটি শেষ হলে পরে এই সংখ্যাটা আরও নিশ্চিত হওয়া যাবে। তবে 114 জনের যে সংখ্যাটি বলা হচ্ছে এটি আসলে বিভিন্ন সোর্স থেকে পাওয়ার সংখ্যা, যেমন গণমাধ্যম অনেকে আবেদন করেছেন তাদের স্বজনকে না পাওয়ার জন্য, সেই সব বিষয়গুলো মিলিয়ে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে লাশ উত্তোলনের সর্বশেষ খবর। পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। সিনথিয়া, ধন্যবাদ। দলীয় প্রার্থী ঘোষণার 1 মাস পার হলেও জোটের প্রার্থী চূড়ান্ত না করায় বিএনপির শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আসন সমঝোতা নিয়ে দর কষাকষিতে ঝুলে আছে জোটের ভবিষ্যৎ। বিএনপি যেসব আসনে ছাড় দেবে সেগুলো দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণার তাগিদ মিত্রদের। বিএনপি নেতারা বলছেন প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করা হবে, যোগ্যদেরই ভোটের মাঠে লড়াইয়ে নামাবেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের শুরুতে প্রথম ধাপে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর ঠিক 1 মাস পর গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বাকি 63 আসনের মধ্যে 36 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আরও 24টা, সেগুলো হচ্ছে আমরা আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা পরে
ঘোষণা করব। দলীয় প্রার্থীর নাম ঘোষণার মাস পেরোলেও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তাই শরিক দলগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। জোট সঙ্গী যারা আছেন তারা আসলে এটা নিয়ে খুবই বিব্রত আছেন। আমার মনে হচ্ছে যে একদিন, এখন এটা 1 বছরের সমান, একটা মুহূর্ত দেরি না করে বিএনপি যে আসনগুলো দেবেন সেটা ডিক্লেয়ার করে দেওয়া দরকার। বিএনপির যুগপৎ আন্দোলনের বেশ কিছু দল এখনও দর কষাকষি করছে। আলোচনার মধ্য দিয়ে তারা বুঝে নিতে চায় তাদের সর্বোচ্চ প্রাপ্য। বেশ কিছু আলোচনা হয়েছে, আরও কিছু আলোচনার প্রয়োজনীয়তা আছে। আলোচনা সমাপ্ত হলেই আমরা জোটের বিষয়ে একটা কনক্রিট সিদ্ধান্ত জানাতে পারব। সম্মানজনক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করা, কারণ হচ্ছে যে বিএনপির সাথে বোঝাপড়াটা আমাদের দীর্ঘদিনের। যেসব আসনে শরিক দলের নেতাদের নজর রয়েছে সেরকম বেশ কয়েকটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যা জোটের সমন্বয় নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা 8 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেখানে আমার নির্বাচন করবার কথা, তো সেখানেও দেখলাম বিএনপির একজন বড় নেতার নাম কোনো জায়গাতে তারা শূন্য রেখেছেন। এটা নিয়ে মঞ্চের মধ্যে ক্ষোভ এবং একটা উষ্মার জন্ম দিয়েছে। বিএনপি নেতারা বলছেন শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়ে ইতিবাচক তারা। খুব দ্রুতই 300 আসনের প্রার্থী চূড়ান্ত করতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। আমাদের সমমনা কিছু দল আছে, তাদের জন্য কিছু আমাদের আসন, সম্ভাব্য আসন, সেটা আমরা ব্লক করেছি এবং সেখানে কিন্তু আমাদেরও ভালো প্রার্থী আছে। কাকে কাকে আমরা দিতে পারবো, কয়জন দিতে পারবো, কয়জন নিয়ে তারা খুশি হবে, এটার কিন্তু নেগোসিয়েশন এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। তো আশা করি নির্বাচনে মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো মাঠে। শরিক দলগুলোর মধ্য থেকে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে কাজ করছে বিএনপির লিয়াজো কমিটি। রুদ্র রফিক, RTV, ঢাকা। নরসিংদীতে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় জমাচ্ছেন নরসিংদী জেলা সদর হাসপাতালগুলোতে। চলতি বছর ব্যাপক হারে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও ডেঙ্গু মশা নিধনে নেই চোখে পড়ার মতো কার্যকরী কোনো ব্যবস্থা। স্বাস্থ্য বিভাগ বলছে বছরের এই সময়ে ডেঙ্গু মশার উপদ্রব কমার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে এই অবস্থা। নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চলতি বছরের নভেম্বর মাসে নরসিংদীর 100 শয্যা জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 611 জন ডেঙ্গু রোগী। দুটি হাসপাতালের বহির্বিভাগে আরও অন্তত সহস্রাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগী এবং স্বজনদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। তাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গু মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকরী ভূমিকা লক্ষ্য করেননি তারা। শরীর অনেক দুর্বল ছিল, পরে আসা ভর্তি করাইছি, প্লাটিলেট অনেক নেমে গেছিল, এখন সুস্থ আছি। ডাক্তার দেখাইছি পরে ডাক্তারে কইছে যে আপনি ডেঙ্গু হয়েছে, আপনি ওষুধ লিখে দিয়ে বাড়িতে দিয়ে খান। তো বাড়িতে নিয়ে খাইতেছি, পরে দি ভালো হয় না, পরে আবার আইসি পরে দাল্লা কইতাছে তো আপনি ভর্তি দেন। পরে 3-4-5 দিন ভর্তি হয়ে গেছে। আমার জ্বর, ঠান্ডা, হাত পা ব্যথা, কোমর ব্যথা ছিল, আর সারাদিন সারা রাত্র মাথা ব্যথা ছিল প্রচুর, সাথে বমিও হইতো। হঠাৎ করে আমার জ্বর চলে আসে, আগে কোনো সিমটম ছিল না। তারপরে প্রাথমিক ট্রিটমেন্ট 2 দিন বাসায় নিয়েছিলাম, পরে আমার জ্বরটা কমতেছিল। অতি বৃষ্টির কারণে ডেঙ্গু মশা জন্ম নেয়, আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই আরো বেশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ এই চিকিৎসকের। আমাদের সচেতনতাটা সম্মিলিতভাবে প্রয়োজন এবং আমরা আতঙ্কিত না হয়ে আমরা যদি সচেতন হই তাহলে আমি মনে করি আমরা এই ডেঙ্গুকে মোকাবেলা করতে পারবো। স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে মশক নিধন অভিযান পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV। বাজার সহনীয় রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন 50টি করে আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। আমদানির খবরে হিলির খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি 10 টাকা কমে দেশি পেঁয়াজ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেই সাথে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দামও কেজি প্রতি 10 টাকা কমে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, পেঁয়াজ আমদানি প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন।
জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এখানকার আমদানিকারকদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে আসলে সরকার কিন্তু ইতিমধ্যে ইম্পোর্ট পারমিট সেটি কিন্তু দিতে শুরু করেছে, অর্থাৎ প্রতিদিন কিন্তু 50 জন আমদানিকারক এই পেঁয়াজ আমদানির আইপি অনুমোদন পাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারা ইতিমধ্যে কিন্তু এলসির জন্য যেসব প্রক্রিয়া রয়েছে সবকিছু কিন্তু তারা শুরু করে দিয়েছে, এবং পেঁয়াজ হয়তোবা আজকে দুপুরের পর আমরা জানতে পারবো যে আসলে আজকে প্রবেশ করবে কিনা। তবে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজ আমদানির খবরে কিন্তু হিলির যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমতে শুরু করেছে। আমরা গতকালকে দেখেছিলাম যে 120 টাকা 30 টাকা পর্যন্ত পেঁয়াজ, দেশি পেঁয়াজ ভালো মানের সেটি বিক্রি হলো, আজকে সেটি 110 টাকা, এবং সর্বোচ্চ আমরা দেখেছি খুচরা যে লোকাল বাজারে রয়েছে সেখানে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এছাড়া কিন্তু মুড়ি কাটা যে পেঁয়াজ রয়েছে সেটির দামও কিন্তু কমে গেছে, সেটি গতকালকে 110 টাকা কেজি দরে বিক্রি হলো, আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র 100 টাকা কেজি দরে। অর্থাৎ দাম কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, যে তারা যেমনটি জানিয়েছে যে আসলে বিভিন্ন মুকামে কিন্তু আসলে দাম কমে গেছে, যার জন্য কিন্তু তারা কম দামে কিনে কম দামে কিন্তু বিক্রি করছে। অর্থাৎ আমদানি খবরে যখন হয় তখনই কিন্তু মোকামগুলোতে দাম কমে যায় এবং ক্রেতারা কিন্তু কম দামে কিনতে পারে। অর্থাৎ ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে তারা যেমনটি জানিয়েছে যে কেজি প্রতি প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু কমে যাবে। অর্থাৎ দেশি পেঁয়াজ 50 থেকে 60 টাকার মধ্যে থাকবে এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ সেগুলো হয়তো 40 টাকার মধ্যে কিনতে পারবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে ব্যবসায়ীদের সঙ্গে অর্থাৎ আমদানিকারকদের সঙ্গে কথা বলে আরেকটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে যে সরকার কিন্তু স্বল্প পরিসরে কিন্তু পেঁয়াজ আমদানি অনুমতি দিচ্ছে, এটি যদি অ্যাভেলেবল করে দিত সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম আরো অনেকটাই স্বাভাবিক থাকবে বা কমে যেত। তো এমনটাই মনে করছে এখানকার আমদানিকারকরা। তো সিনথিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে পেঁয়াজ আমদানি এবং বাজার দর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। 1971 সালের 7 ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সম্মিলিত অগ্রযাত্রা দ্রুত গতিতে সফলতা অর্জন করতে থাকে। বিশেষ করে মুক্তাঞ্চল বিস্তার, কৌশলগত শহর মুক্তকরণ এবং পাকিস্তানি বাহিনীর পতনের সূচক হিসাবে গুরুত্বপূর্ণ। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণ থেকে মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছে দেশের বীর সন্তানদের। 1971-এর 7 ডিসেম্বর মুক্তিযুদ্ধে প্রথমবারের মতো পুরো একটি জেলা জয়পুরহাট শত্রুমুক্ত হয়। মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর তীব্র আক্রমণে পাকিস্তানি সেনারা পরাজিত হয়ে পিছু হটে। 7 ডিসেম্বর থেকে মিত্র বাহিনী ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অনেক গুরুত্বপূর্ণ রোড দিয়ে ঢাকার দিকে এগুতে থাকে। এর ফলে ঢাকা ছিল কার্যত ঘেরাও হওয়ার পথে। এদিন বগুড়া, দিনাজপুর, যশোর এবং সিলেট অঞ্চলের বেশিরভাগ এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। 7 ডিসেম্বরের পর পাকিস্তানি বাহিনীর ভেতরে আতঙ্ক বাড়তে থাকে। এই 7 তারিখের স্মৃতি আমি যদি বিশদভাবে বলতে যাই, আমরা তখন যুদ্ধকালীন সময় 1971 সনে সিলেট শহরের কাছাকাছি ছিলাম, কিন্তু শহর দখল করতে আমাদের আরো 7 দিন সময় লেগেছে। আমরা 14 ডিসেম্বরে সিলেট শহর পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করেছি। সিলেট মুক্ত করে কুমিল্লায় এসে জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমানের সাথে দেখা করেন এই বীর মুক্তিযোদ্ধা। সিলেট শহর মুক্ত করার পরে আমরা যখন পায়ে হেঁটে এবং গাড়িতে করে কুমিল্লাতে আসি এবং 44 পদাতিক বাহিনীর যে ব্রিগেডের কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, তো জিয়াউর রহমানের কাছ থেকে আমরা যারা ছাত্ররা ছিলাম, ছাত্ররা ছাড়পত্র নিয়ে তখন আবার যার যেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাই। দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কেউ যাতে প্রশ্ন করতে না পারে সেই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান ছাত্র অবস্থায় স্বাধীনতার লড়াইয়ে অংশ নেয়া এই বীর মুক্তিযোদ্ধা। তৌহিদুর রহমান, RTV। উত্তরাঞ্চলে বাড়ছে শীত। ভোরে উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশার চাদরে ঢেকে থাকে চারদিক। এতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে যানবাহন। ভোর 6টার দিকে জেলায় 12.1 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে ডিসেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কুয়াশার শীতে কুড়িগ্রামে দুর্ভোগে পড়েছে দিনমজুর, ছিন্নমূল নদী পাড়ের মানুষ। পাবনার ঈশ্বরদীতে বাড়ছে শীত। শীতের তীব্রতা বেশি থাকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। শীতে কষ্ট পাচ্ছেন শিশু ও বয়স্করা। দিনাজপুরে কয়েকদিন ধরে দিন ও রাতে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির ঘর ওঠানামা করছে। একই জেলার হিলিতে গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের 19 শতাংশ জমির
সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কুল্লাই ইউনিয়নের বরদাইল গ্রামের কৃষক আনোয়ার হোসেন। এনজিও থেকে ঋণ নিয়ে ফলানো ফসলের এমন পরিণতিতে দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তা কৃষক পরিবারের সদস্যরা। এদিকে রাতের আধারে লাউ গাছ কেটে ফেলার এমন ঘটনায় আতঙ্কিত পার্শ্ববর্তী চাষিরাও। আর উপজেলা কৃষি বিভাগ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। পাশাপাশি জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। ৮০,০০০ টাকা কিস্তি উঠাইছি, ৫০০ টাকা আমার দেওয়ার লাগে প্রতি সপ্তাহে। আমি কিস্তিটা কিভাবে চালাবো? যদি একটু সহযোগিতা না পাইতো তাহলে আমি খারিয়ে পারব না। চালান গেছে মোটামুটি লাখ ১.৫ লাখ টাকা যেত আর কি। কৃষক যখন নিজে থেকে এই পরিশ্রম করে কোনো একটা ফসল ফলায়, সেই ফসলটা যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। চরম অনিশ্চয়তায় পড়েছে ঢাকা বরিশাল কুয়াকাটা ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ। কিছু জমি অধিগ্রহণ করা হলেও সড়ক নির্মাণ কাজের বিষয়ে বেড়েই চলেছে ধোঁয়াশা। পদ্মা সেতু চালুর পর সড়কটিতে যানবাহনের চাপ বাড়ায়, যানজটের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনাও। আবার দক্ষিণাঞ্চলে ব্যবসায়িক উন্নয়নের যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটিও ফিকে হতে চলেছে। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। ২ লেনের সরু এই রাস্তাটি ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। পদ্মা সেতু চালুর পর সড়কটিতে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, তবে বাড়েনি সড়কের প্রশস্ততা। এতে যানজটের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ২০১৮ সালে সড়কটি ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে প্রায় ৩,০০০ হেক্টর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার, যা শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনের মধ্যে। তবে দীর্ঘ ৭ বছরে ২১১ কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ হয়েছে মাত্র ৪০ কিলোমিটার। এতে পদ্মা সেতু নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বরিশাল অঞ্চলের ব্যবসায়ীরা, তা আলোর মুখ দেখেনি আজও। আমাদের এই রাস্তার মহাসড়কের যে যানজট যেটা সৃষ্টি হচ্ছে, এটা আসলে খুব ভয়াবহ অবস্থা। অ্যাক্সিডেন্ট বাড়ছে, ব্যবসা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না। আইল্যান্ড রাস্তা দিলে আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হবে। দীর্ঘদিনেও সড়কের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানালেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির এই নেতা। পদ্মা সেতু স্থাপিত হওয়ার পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে সড়ক, সেই সড়কটি নিতান্তই দুর্বল এবং সরু, যার জন্য এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, কলকারখানার উন্নয়ন, অন্যান্য উন্নয়ন সবকিছু ব্যাহত হচ্ছে। জমি অধিগ্রহণ ও সড়কের ডিজাইন তৈরির কাজ চলমান থাকলেও কবে শুরু হবে নির্মাণ কাজ সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই সড়ক ও জনপদ বিভাগের কাছেও। এখানে আমাদের কনসালটেন্ট ইতিমধ্যে কাজ করতেছেন, টেকনিক্যাল টিম কাজ করতেছেন। এখন আমরা ডোনার এজেন্সি যখন সদয় সম্মতি দেবে তখনই এই জিনিসটা আমাদের ৬ লেন প্রজেক্টের কাজ আমরা শুরু করতে পারবো। দ্রুত সড়কটি 6 লেনে উন্নীত করে বরিশালকে ব্যবসা বান্ধব শহর হিসেবে গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 2 ধাপে 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে 1 নভেম্বর থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে 7.5% বাড়িয়েছে। বাকি 7.5% 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর করা হবে, যার ফলে মূল বেতনের মোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এদিকে সরকারি অনুদান পাওয়া 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমাঞ্চলের পর্যটন রাজ্য গোয়ার বাগা বিচের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে বার্চপাই রোমিও লেন নামক নাইট ক্লাবে এ ঘটনা ঘটেছে। এতে পর্যটক ও ক্লাবের কর্মী সহ 25 জন নিহত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা যায়, ক্লাবটির রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা রোববার ভোরে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস। ইতোমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে হামাস। শনিবার হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খলিল আল হায়া বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা টাইমস অফ ইসরায়েল। খলিল আল হায়া আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছে তারা। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।